আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে। সকালেও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন এনসিপি সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদী দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। দর্শক, আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ ও সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী মাহবুব সৈকত। আমরা সরাসরি যুক্ত হচ্ছে মাহবুবের সঙ্গে। মাহবুব, বিক্ষোভ ও সমাবেশের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? সরকারের পক্ষ থেকে কি কোনো আশ্বাস বা আলোচনা করা হয়েছে? ধন্যবাদ সাইদ। আসলে কালকে রাত থেকে যে স্রোত, জনস্রোত এই যমুনা অভিমুখে, সেই স্রোত কিন্তু ইতিমধ্যেই আরও বাড়তে শুরু করেছে। আমরা দেখছি যে জুমার নামাজ কিন্তু এই জনতা রাজপথে পড়েছে এবং ইতিমধ্যেই যমুনার ঠিক সামনে যে বসে পড়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে জনস্রোত, সেটি ঠিক একটু সরে ডিএমপির সরাসরি যে রাস্তাটা সেটিতে এসে এখন স্ট্রেচ করে এই কর্মসূচি উদযাপন করছে। আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের যে সামনের, কিন্তু ইতিমধ্যেই সকল দল মত নির্বিশেষে সবাই কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং যে গণ অভ্যুত্থানের শহীদের এবং আহতদের নিহত হওয়ার যে বিচার, সেই বিচার কিন্তু প্রক্রিয়ার দাবিতে এবং একই সাথে আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবিতে, সেই নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন এখন কিন্তু জনস্রোতে রূপ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু মিলিত হয়েছে। এখানের স্টেজে কিন্তু এখন আর কোনো দল কিংবা মত নেই। সকল আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, ছাত্র দল থেকে শুরু করে সবাই এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলে এসেছে। আমরা একটু সামনে দেখাচ্ছি যে বক্তব্য দিচ্ছে যারা, তাদের একটু আমরা কথা শুনছি যে কি হচ্ছে। বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। একই যে স্লোগান, যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে। দাবি কিন্তু একটাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেটি কিন্তু এখান থেকে উচ্চারিত হচ্ছে। এখানে কিন্তু শহীদ পরিবারের সদস্য, আহত থেকে শুরু করে সবাই এসে উপস্থিত হয়েছে। সবার দাবি একটাই, তা হচ্ছে যে এখানে দল কিংবা মত নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন তারাই কিন্তু আবার একত্রিত হয়েছেন, তারাই এখানে কিন্তু কথা বলছেন, তারাই কিন্তু একসাথে হয়ে এই আন্দোলন কিন্তু এগিয়ে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দল ছিলেন, আস্তে আস্তে সেই নেতৃবৃন্দ আসছেন, আস্তে আস্তে সবাই একসাথে হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং একই সাথে আপনারা দেখছেন যে সেখানে কিন্তু দল নেই, সেখানে কিন্তু মত নেই। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন সিবগাতুল্লাহ কথা বলেছেন, দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন যে অন্যান্য যারাই এস এম ফরহাদ রয়েছেন, এগুলো সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি শুধু পরিবর্তন হয়েছে, তা হচ্ছে যে যমুনার সামনে যে জনস্রোত ছিল সেখানে কিন্তু অল্প কিছু জনস্রোত আছে, কিন্তু বাকি তারা এখন কিন্তু স্ট্রেচ করে একদম করে তারা এখন এখানটায় অবস্থান নিয়েছে। ঠিক পাশে ঠিক বিল্ডিং সংলগ্নই, ভবন সংলগ্নই যে জায়গাটা রয়েছে সেখানেই আছেন। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলি, জাতীয় পতাকা হাতে নিয়ে। দাবি তো বৈষম্য বিরোধী আন্দোলনের একসাথে হয়েছিলেন, আজকে কি কোনো দলের ব্যানারে আপনারা একসাথে হয়েছেন? আজকে আপনারা দেখেছেন ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ
সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি জুলাই আগস্ট বিপ্লবের একজন মৃত্যুঞ্জয়ী যোদ্ধা। আমি শহীদ পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার নাম ডিউ খুদা। আমি আমার মতো এরকম হাজার হাজার মানুষ আজকে নিষিদ্ধ করার জন্য, গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমরা একাত্মতা জানানোর জন্য এখানে আসছি। এটা কোনো দলের না, এটা জাতীয় একটা দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই জাতীয় দাবির সাথে সবাইকে আমি একাত্মতা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এমসিডি পক্ষ থেকে সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে এই 7 দিনের ভিতরে যাতে ঘরে ঘরের থেকে খুঁজে বের করা হোক। এবং আমি বরগুনার থেকে আসছি। আমি একজন জুলাই যোদ্ধা। আমি ঢাকায় যাত্রাবাড়িতে আমি আহত হয়েছি। আমরা কোনো ব্যানারে আসিনি, আমরা এসেছি কুখ্যাত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আমরা একজন নারীর সাথে কথা বলছি। সাভার থেকে কেন এসছেন দাবি কি? আমরা আসছি এখানে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখানে এসেছি। কত লোকজন মনে করছেন যে মিলিত হবে? আমাদের এখানে কয়েক লক্ষ লোক মিলিত হবে এবং আমাদের জুলাই যোদ্ধা যারা আছে সবাই আসছে এখানে। ঐক্যতা পোষণ করছি আমরা। এবং আমরা এই যে শাপলা যে গণহত্যা হয়েছিল, তারপর পিলখানায় যে হত্যাযোগ্য হয়েছিল, জুলাই আগস্টে যে হত্যাযোগ্য হয়েছে, আমরা এই প্রত্যেকটার বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আসলে শুনতে পেলেন যে দাবি কিন্তু তাদের একটাই, সেই দাবি হচ্ছে আস্তে আস্তে যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং একই সাথে জুলাইয়ের যে গণহত্যা এবং শুধুমাত্র তাই নয়, শাপলা চত্বরের গণহত্যা, সেই গণহত্যারও বিচারের আওতায় আনার যে দাবি, সেই দাবিতে তারা এসছে। আমরা দেখতে পাচ্ছি যে লোকে কিন্তু লোকারণ্য হয়ে যাচ্ছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করার কথা কিন্তু বলছে। তো আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা বিস্তারিত আরও তুলে ধরব। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনার সামনে থেকে সমাবেশ স্থলে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের প্রধান সহকর্মী মাহবুব সৈকত। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর গ্রেফতার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আজ ভোর 6:45টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভির দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আশেপাশের সব সড়কে ব্যারিকেড তৈরি করেন। মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে, গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জনকল্যাণে উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন। দুই উপদেষ্টা বরিশালে এসব কথা বলেছেন। জেলার হিজলা উপজেলার মৌলবীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন তারা। এই সময় স্থানীয়দের সাথে কথা বলেন দুই উপদেষ্টা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। প্রতি বছরই পলি আসবে, কারণ আমাদের সব উপর থেকে আসছে, আমরা তো নিচে, তো হিমালয়ের থেকে যে যে বরফগুলো গলে এটা আস্তে 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 আছে। দীর্ঘ প্রকল্প, এটার অর্থায়ন আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি এবং অর্থায়নটা নিশ্চিত হওয়ার পরে এটার একটা সম্ভাব্যতা যাচাই হবে, কি বীজটা কিভাবে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এগুলো নির্ধারিত হলে আমরা এটারও কাজ শুরু করব। গেল 16 বছর ধরে দেশকে কুক্ষিগত করে রেখে গণমাধ্যমকে হয়রানি ও চাপে রাখায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। অপরদিকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের ম্যাপ ঘোষণা করছেন না। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ সিদ্ধান্ত দেবে কারা সরকার গঠন করবে। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না, কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন তাহলে গ্র্যাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম এখনই দেখেন আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। গণতন্ত্র সুরক্ষা ও বৈষম্যহীন দেশ গড়তে বেগম খালেদা জিয়া আগের মতোই বলিষ্ঠ নেতৃত্ব দেবেন বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন, দেশের মানুষের কাছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর অতীত অভিজ্ঞতা দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করতে হবে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। দীর্ঘ ৪ মাস উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রধান সড়কে জড়ো হয় লাখো মানুষ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য রাস্তায় ভিড় করে। লন্ডনে চিকিৎসার পর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হওয়ায় দেশের মানুষের প্রত্যাশা পূরণে শীঘ্রই রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অতীত অভিজ্ঞতা সব কিছুকে ধারণ করে আমরা দেশে একটা এমন ব্যবস্থা দিকে নিয়ে যাব যেখানে মানুষ তার সংকট সমস্যার সমাধান পাবে, যেখানে আমাদের নাগরিকরা বসবাসের জন্য মর্যাদার সাথে জীবন ধারণের জন্য একটা উপযুক্ত পরিবেশ পাবে। এ ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ঐতিহাসিক ভূমিকা পালনের সক্ষমতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ায় খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। বিগত দিনের চাইতে বিএনপি এখন একটা ভালো অবস্থানে আছে, বিশেষ করে তার উপরের সারির লিডারশিপের জায়গাতে বিএনপি একটা আওয়ামী লীগের চাইতে বেটার জায়গায় আছে। আর সবচেয়ে বড় কথা হলো খালেদা জিয়ার নেতৃত্বটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ উনি অত্যন্ত দৃঢ়চেতা নেতা, তার একটা ভালো ইমেজ আছে, আপোষহীন নেত্রী হিসেবে তার ইমেজ আছে। উনি দলের ক্রাইসিস মোমেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন সফলভাবে, তার দলে বড় ধরনের কোনো ভাঙন হয় নাই। সব মিলায়া আমি মনে করি যে বিএনপির জন্য খালেদা জিয়ার নেতৃত্ব অপরিহার্য, আরও যদি উনি সুস্থ থাকে, এবং তাকে রাখাটা দরকার বিএনপিকে চাঙ্গা রাখতে হলে আর কি। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবচেয়ে জনপ্রিয় ও শ্রদ্ধেয় নেত্রী হিসেবে অন্য রাজনৈতিক দলগুলো বেগম জিয়াকে সম্মানের আসনে রাখবেন বলে জানান তারা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝে নিতে পারছেন না প্রকৌশলী ইশরাক হোসেন। সরকারের গড়িমসির কারণেই দায়িত্ব নিতে পারছেন না বলে অভিযোগ তার। তবে দায়িত্ব নিলে ডিএনসিসির জলাবদ্ধতা, যানজট নিরসন সহ ফুটপাত দখলমুক্ত ও হকারদের পুনর্বাসনে কাজ করবেন বলে জানান তিনি। এছাড়া চাঁদাবাজি মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক। এস.এম. খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখলে মনে হয় এটি অন্য কিছু নয়, যানজট ও জলাবদ্ধতার শহর। এছাড়া সরকার বদলের সাথে সাথে আগের মেয়র পালিয়ে যাওয়ায় অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসক দিয়ে কোনো মতে চলছে দৈনন্দিন কার্যক্রম। এদিকে আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাককে মেয়র নির্বাচিত ঘোষণা এবং পরে নির্বাচন কমিশন এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করলেও দায়িত্ব পাননি ইশরাক হোসেন। কাগজে কলমে বলেন বা অফিসিয়ালি বলেন আমি মেয়র,
এখন এই বিষয়টা যদি সরকার মেনে নেয়, ভালোভাবে মেনে নিয়ে এবং তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সময় মতো দায়িত্ব বুঝে না পেলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান প্রকৌশলী ইশরাক। প্রত্যেকটি কাজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে, এটা আমি বিশ্বাস রাখি, তো আমি প্রত্যেকটি কাজ আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানব আর কি। তবে দায়িত্ব পেলে ডিএসসিসির যানজট ও জলাবদ্ধতা নিরসন সহ জনকল্যাণে কাজ করবেন বলেও জানান ইশরাক। যানজট নিরসনে আমরা কাজ করে যাব, তার মাধ্যমে আমরা পরিবেশের যে দূষণ সেটাও আমরা মাত্রা কিছুটা কমিয়ে আনতে পারবো। এরপরে আমাদের ড্রেনেজ সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে, মশক নিধন নিয়ে সমস্যা রয়েছে এবং এই ধরনের যে অপরিকল্পিত নগরায়নের ফলে নানাবিধ সমস্যা জন্ম দিয়েছে, যেগুলো আমাদেরকে মধ্যমেয়াদ, স্বল্পমেয়াদ, মধ্যমেয়াদ এবং দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনার মাধ্যমে নিরসন করতে হবে। ফুটপাতের চাঁদামুক্ত করবেন বলেও দৃঢ় প্রত্যয় জানান তিনি। পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে যারা এখন এখানে তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা সেখানে কর্মসংস্থান হয়েছে, তাদেরকে আমরা অন্য জায়গায় পুনর্বাসন করতে পারি, যাতে করে কারোর জীবন জীবিকায়ও যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ে, পাশাপাশি আমরা যাতে আমাদের নগরবাসীর জন্য ফুটপাতগুলোকে চলাচলের জন্য উন্মুক্ত করতে পারি। এসএম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। গেল সপ্তাহে সব নিত্যপণ্যের দাম কিছুটা বাড়তি থাকলেও এই সপ্তাহে কমেছে অধিকাংশ সবজির দাম। রাজধানীর বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় প্রায় প্রতিটি সবজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে নতুন চাল আসায় গত সপ্তাহের তুলনায় এই চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। স্বস্তির সুবাতাস ধরে রাখতে বাজার মনিটরিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ভোক্তারা। ইলিয়াস মাদবরের রিপোর্ট। গেল শীতে স্বস্তিতে সবজি খেয়েছেন সাধারণ মানুষ। দাম ছিল নাগালের মধ্যে, স্বাভাবিক ছিল যোগান। এরপর হঠাৎ করেই দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি দেখা দেয় ক্রেতাদের মধ্যে। তবে ফের স্বাভাবিক হচ্ছে সবজির বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম 5 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। 30 টাকা কমে ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা, 10 টাকা কমে পটল বিক্রি হচ্ছে 50 টাকা, 20 টাকা কমে কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা দরে। গত সপ্তাহ থেকে সপ্তাহে সবজির দাম অনেক কম, অনেক আপনার কেজিতে 20 টাকা 30 টাকা কমছে। ঝিঙ্গা ছিল গত সপ্তাহে 80 টাকা 100 টাকা, এই সপ্তাহে আপনার 60 টাকা 50 টাকা 40 টাকা পাওয়া যায়। 50-এর নিচে হলে যেমন আপনার টমেটো 35 হইতে 40 টাকা কেজি, গাজর হইলো আপনার 50 থেকে 55 টাকা কেজি, আর হইলো আপনার ভেন্ডি হইলো 35 থেকে 40 টাকা কেজি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের দাম কম, যদি এইরকম কমতে থাকে মানে সবাই ভালো মতো খাইতে পারবো। গত সপ্তাহে মোটামুটি এখন অনেকটা সহনীয় এবং সবকিছুর দামই মূল্য হ্রাস দিয়েছে আর কি। আজকে মনে হয় যে দাম কম লাগে যে কাঁচা তরকারির। মুদি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও কেজি প্রতি 10 টাকা কমেছে দেশি ডালের দাম, বিক্রি হচ্ছে 130 টাকায়। 20 টাকা কমে চিনি বিক্রি হচ্ছে 120 টাকা। ঈদের পরে কোনোটা দিন বাড়েনি, আগের দাম আছে বরঞ্চ কিছু কমতি, যেমন কিছু আইটেম দাম কমতি আছে, যেমন ডালের দাম কমতি, চিনির দাম কমতি আছে, ছোলার দাম কমতি আছে। আটা, ময়দা, ডাল, চিনি, লবণ সব কিছুই বিগত 15 দিন 1 মাস যে রেট, ঈদে অথবা রমজান যা ছিল এখনো তাই আছে। অন্যদিকে বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, ফলে মিনিকেট চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা কমেছে। সিজন আসা পর্যন্ত প্রতি কেজি মিনিকেটে 8 থেকে 10 টাকা কমছে। আর আপনার 28 যেটা ওটা আপনার 4 থেকে আপনার 6 টাকা পর্যন্ত কমছে। মুদি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও কমতে শুরু করেছে সবজির দাম। অন্যদিকে চালের দাম কিছুটা কমলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন সিন্ডিকেটের কারণে বারবার দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকারের সঠিক মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতারা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। স্ক্যাবিস বা খোস পাঁচড়া অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ যা খুবই কষ্টদায়ক। স্ক্যাবিস
বা খোস পাঁচরা একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। সাইকোপ্টিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর সংক্রমণে এই রোগের সংক্রমণ হয়। স্ক্যাবিস হয়েছে এমন কারোর সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামাকাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এর জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় বলে অভিমত চিকিৎসকদের। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। বাংলাদেশের কুমিল্লা ও রাজশাহীতে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা ছড়িয়ে পড়েছে রাজধানীতেও। সরকারি হাসপাতালগুলোতে খোসা পাঁচরা জাতীয় এ রোগে আক্রান্ত রোগীর ভিড় ক্রমেই বাড়ছে। শত শত চর্মরোগের মধ্যে সবচেয়ে সংক্রামক স্ক্যাবিস। আর এই চর্মরোগটি আঙ্গুল, হাতের কবজি সামনে এবং শরীরের বাহুডোরের অভ্যন্তরে সহ নাভিতে ছোট ছোট ফুলকুড়ি দিয়ে শুরু হয়। আর এ নিয়ে বেশ চিন্তিত রাজধানীবাসী। কুমিল্লা এবং রাজশাহীর মধ্যে যেই চর্মরোগটা দেখা দিয়েছে সেটা কি ঢাকার মধ্যে আসছে কিনা সেটা নিয়ে আমরা নগরবাসীরা খুবই চিন্তিত। সেটা নিয়ে ডাক্তারের কাছে পরামর্শ নিতে চাই আর কি। এই রোগটা সম্পর্কে যাতে সবাই আগে এটা সতর্ক হয় যে এটার কি হয়, সিমটমগুলা কি বুঝে তাড়াতাড়ি ডক্টরের সাথে আলোচনা করা উচিত। তবে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চর্মরোগীর সংখ্যা আনুপাতিক হারে বাড়ছে। আর চিকিৎসকরা বলছেন, একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমণ দ্রুত হলেও রোগটি প্রতিরোধযোগ্য। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনি জটিলতা দেখা দিতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন এই চিকিৎসক। সারা দেশে, বিশেষ করে বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে চুলকানি হচ্ছে নামের যে রোগটি ছড়াচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় স্ক্যাবিস। বাংলায় এটার একটি নাম রয়েছে খুজলি, এবং কখনো কখনো যখন এর সাথে আরেকটি সংক্রমণ যোগ হয় একে বলা হয় পাঁচরা বা খোস পাঁচরা। এটি একটি প্রাচীন রোগ, শুধু বাংলাদেশেই প্রথম হচ্ছে এমন না। আমাদের মতো দেশগুলিতে প্রতি বছরই কোনো না কোনো দেশে এই রোগটি হয়ে থাকে এবং বছরে প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বিশ্বব্যাপী এই রোগে ভোগে। তো গরমকালে এর প্রাদুর্ভাব বেশি। আর এই রোগের সংক্রমণ ঠেকাতে ওই ব্যক্তিরই শুধু নয়, বরং ওই পরিবার বা একই ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা করার পরামর্শ দেন এই চিকিৎসক। কারণ এটি কাছাকাছি থাকলেও অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। আমাদের মতো দেশগুলিতে যেহেতু জনবহুল দেশ, এক ঘরে গাদাগাদি করে অনেক লোক থাকে, এ কারণে এটি খুব দ্রুত ছড়িয়ে যায়। এখন এটির চিকিৎসাটাও সোজা, অর্থাৎ লাগানোর ওষুধ 1 থেকে 3 দিন ব্যবহার করলেই পরিবারের সবাইকে সহ এটি ভালো হয়ে যায়। তো এই রোগটি কতটি মারাত্মক হবে সেটি নির্ভর করে আমরা আসলে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করছি। যদি পরিবারে একজনের এই রোগটি হয়, তাহলে পরিবারের সবাই যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে একদিনে যুগপতভাবে ওষুধটি ব্যবহার করে, তাহলে কিন্তু রোগী ভালো হয়ে যাবে। এটি বড় কোনো বিপদ তৈরি করবে না। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।